আগে বলো কোন বৌদিকে দেখে প্রথম পায়ে ডাম্বেল পড়েছে? অনেকের অনেক কিছু পরে আমার পায়ে ডাম্বেল পড়েছে, এতে ক্ষতি? শুটিং করতে গিয়ে মাথা ফেটে গেল, যতক্ষণ না শটটা শেষ হলো কেউ ফিরেও তাকালো না, মাথা ফেটে গেছে। কেমন ছিল অভিজ্ঞতাটা? এই ইউনিটিটা আমাদের অ্যাক্টরদের নেই, কাজে নেবে না তো। তারপর ওর হয়ে যদি কথা বলি, আমাকে যদি বাদ দিয়ে দেয়, মুশকিলে পড়ে যাবো। বলছি, প্রিয়াঙ্কার ভিডিওগুলো কি লুকিয়ে লুকিয়ে দেখো নাকি সামনেই দেখো? এগুলো কি বলতে হবে আমাকে এখন? কেন বলবে না কেন, মানে ওই দেখো তো, ভিডিওগুলো দেখো না। মীর আফসার আলী ভার্সেস ঋতুপর্ণ ঘোষ, দ্বন্দ্বটা সবাই জানে। তুমি কার পক্ষে? 2, মীর সুযোগ পেলে যে কোনো কিছু করতে পারেন, না হলে আবার মির্চিতে ফিরে যেতেন না টেনিদা করতে। আমরা তো অমিতাভ বচ্চন সাজি কোনো সমস্যা হচ্ছে না, ঋতুপর্ণ ঘোষ সাজলে সমস্যাটা কোথায়? যাদেরকে আমরা বন্ধু বলি কোট আন কোট, হ্যাঁ, সেখানে কাকড়া প্রবণতা কতটা দেখেছিলে, মানে পিছন থেকে টেনে ধরার প্রবণতা? তোমার মিমিক্রির মধ্যে খুব বড় করে এসেছেন বোমবাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রোশানলে পড়নি কখনো? এইটা যেটা তোমরা করছো সেটা কিন্তু এটা ঠিক নয়। মানে একজন সিনিয়রকে ডেকে এইভাবে মানে এটা অপমান করা, মানে মীর হয়তো বাস্তব বলছে তুমি দাঁড়াও আমি তুই কি দেখবি, তুই তো এতদিন করছিলি, কিছু বলিনি, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডেকে করাচ্ছিস, এইটা আমি সহ্য করবো না। ইলেকট্রিক শক খেয়ে রাহুল দেব বর্মন হতে তাকে অনেকে দেখেছেন, অমিতাভ বচ্চনের রূপে তাকে অনেকে দেখেছেন, এক আঙুল তুলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রূপেও তাকে অনেকে দেখেছেন, মজার বৃহন্নলা রূপেও তাকে দেখতে বাকি থাকেনি লোকের। আজ কিন্তু তিনি একদম নিজের লুকে। রাজু নন্দী, চিনতে পারলেন না তো? না না, আপনারা সবাই চেনেন, আমার ভীষণ অন্তরঙ্গ বন্ধু, কাছের বন্ধু ভিকি। আর ঠোঁটকাটা সিজন 2 নিয়ে আমি তৃণাঞ্জয়। ভিকি, ঠোঁটকাটা সিজন 2-তে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। আর সিজন 2-তে আমি ঠোঁটকাটা দেখি, আমি সিজন 1 দেখেছি, এবং এখানে আমাকে ডাকার পর আমি খুব টেনশনে ছিলাম যে এই তোমার এই প্রশ্নবান, এই বিষয়টা কিন্তু খুব ভয়ঙ্কর। আচ্ছা, তুমি ভাবতে পারো যে তোমার আমার মধ্যে একটা ইন্টারভিউ হবে? এটা সম্ভব? ইন্টারভিউ তো অনেক হয়েছে, ক্যামেরার সামনে হয়। হ্যাঁ, মানে আড্ডাই হবে, সেটাই হবে আমাদের। যেটা প্রথম রাউন্ড, ওকে, প্রথম রাউন্ডের নাম মুছে যাওয়া দিনগুলি। ভিকি, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, প্রথম লাভটার শোতে অংশগ্রহণ করলে, কেউ চিনতে পারলো না, কেমন লেগেছিল? দেখো, সেই সময়টাতে না আমিও খুব একটা পরিণত ছিলাম না। মানে 2006 তখন ইটিভি বাংলা, হ্যাঁ, তখন সেখানে একটি লাফটার শো, সেটার অডিশন হচ্ছে, যেখানে একটা কন্টেন্ট কিভাবে বানাতে হয় সেইটুকুরও আমার নলেজ ছিল না। আমি শুধু গলা নকল করতে পারতাম, যাদেরকে টেলিভিশনে দেখতাম তাদেরকে জাস্ট মিমিক করতাম, জাস্ট ওইটুকুই পারতাম। এবং যা মন চাইতো সেটাই বলতাম, সেটাই করতাম, সেটা ঠিক ভুল ব্যাকরণ কিছু জানা ছিল না। অডিশন দিয়েছি, তারা সিলেক্টও করে নেয়, ফাইনালি শোটা হয়। শোটা কোনোভাবে চলেনি, খুব বেশি মানুষ দেখেননি, তাই চেনা হয়নি। একদিক দিয়ে ভালো হয়েছে, আমি আরও পরিণত হওয়ার সময় পেয়েছি, গুছিয়ে নেওয়ার সময় পেয়েছি, নিজেকে তৈরি করে আবার হয়তো সুযোগ পেয়ে সেটা সদ্ব্যবহার করেছি। তাহলে একদম প্রথম মিরাকেল 8-এ চলে যাই। মিরাকেল 6, মিরাকেল 6 যখন প্রথম গেলে, অন্যান্য যে প্রতিযোগী যাদেরকে আমরা বন্ধু বলি কোট আন কোট, সেখানে কাকড়া প্রবণতা কতটা দেখেছিলে, মানে পিছন থেকে টেনে ধরার প্রবণতা? দেখো, ভালো কিছু আমি জানতাম না, আমি সেই সময় তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলাম কিনা, বরং ওদেরকে আমি ভাবতাম। কিন্তু কাঁকড়া বা ওটা ওখানে বেশ মানে দারুণ সময় কাটিয়েছি। ওখানে কাঁকড়ার মতো আচরণ কারোর থেকে পাইনি। পিঠ পিছে কী হয়েছে আমি জানি না, কারোর মনে থাকতেই পারে অনেক কিছু, কিন্তু আমি ওখানে অসাধারণ জীবনে একটা মুহূর্ত কাটিয়েছি। আলটিমেটলি টেনে ধরে নামাতে পারেনি, কারণ তুমি আর পার্থ দায়িত্ব চ্যাম্পিয়ন হয়েছো। তুমি নাচতে পারো, তোমার একটা নায়ক সুলভ চেহারা আছে, তোমাকে হয়তো প্রডিউসাররা ভাবেনও সেভাবে। পার্থদার কি খবর? খোঁজ আছে পার্থদার? হ্যাঁ, পার্থদা রিসেন্টলি একটি ছবিতে অভিনয় করেছে, সেই সম্পর্কে ছবিতে তার অভিজ্ঞতা কি কি ভালো ভালো মুহূর্ত কাটিয়েছে সেগুলো শেয়ার করে, দেখা হলেই কথা হয়।
দেখা হলে কথা হয়, আলাদা করে দেখা হয় না। ফোনের সম্পর্কগুলো না আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। মানে আমি এমন সম্পর্কতেই বিলিভ করি যে টানা 2 বছরও যদি ফোনে কথা না হয়, হঠাৎ দেখা হওয়ার পর যেন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতে পারি। যখন মিরাক্কেলের সেটে গেলে তুমি প্রথম থেকে বলছিলে সেলিব্রিটি জাজ, এবং মীর তো নিজে সেলিব্রিটি বটেই, নিশ্চয়ই একদম প্রথম থেকে পাত্তা দেয়নি। মীর আফসার আলী পুরো শোটাকে একা টেনে নিয়ে যান। পারফর্মাররা থাকে, হ্যাঁ ডেফিনেটলি পারফর্মাররা থাকে, পারফর্মিং পড়ে এবং জাজেস কমেন্টস হয়, কিন্তু গোটা শোটার যে ব্রিজ কানেকশন, অ্যাঙ্কারের যে প্রধান কাজ, এবং শোটা মীরদার নামে, মীর আক্কেল, তো সেখানে তার একটা হিউজ রেসপন্সিবিলিটি থাকে। এবং সেখানে প্রথম দিন আমরাই তাকে হাঁ করে দেখে যাচ্ছি, আচ্ছা এটা মীরদা, আচ্ছা কি করে দেখি, এই মুভ করছে, এই চেয়ারে বসলো, আচ্ছা এই মাইকটা ঠিক করছে। মানে আমরাও ওইভাবেই দেখছিলাম, আমাদের মাথায় ওটা কাজ করে না কখনো, ওই সময় করেনি যে আমাকে কি দেখলো, আচ্ছা আমাকে পাত্তা দিচ্ছে না, না আসেনি প্রথম দিন। আর যত দিন গেছে, প্রথম দিন মানুষটা যতটা দূরে ছিল, যত দিন গেছে মানুষটা ততটা কাছে এসেছে, আর দূরে যায়নি। মানে কন বানেগা করোড়পতির অমিতাভ বচ্চনের মতো অনেকটা, মানে সবাই আসবেন কিন্তু শোটা তারই। এইটা একটু বলো না অমিতাভের মতো করে, একটু শুনি। মীরদার এই কথাটাই বলো। तो चलिए शुरू करते हैं ये अद्भुत खेल, आई जिसमें आप और हम आमने सामने बैठेंगे, आई करेंगे कुछ सवाल जिनका जवाब आप दे नहीं सकेंगे, आई क्योंकि सवाल भी मेरे पास नहीं है, आई सवाल तो मेरे पास है। এইবার যে পর্বটা শুরু হচ্ছে তার নাম লং শট। লং শট মানে যখন দূর থেকে নিজের জীবনটাকে দেখতে পাও। ওকে, জীবনে যখন এতগুলো স্ট্রাগল করেছো, তুমি কোনোদিন কমেডিয়ান হবে এটা ভেবে ইন্ডাস্ট্রিতে আসোনি, ঠিক? নাচতে পারো, তারপর এত স্ট্রাগল, কখনো মনে হয়নি এই কাজ ছেড়ে অন্য জায়গায় চলে যাই? এই অভিনয় জগতে আসার আগে সবাই নিজেকে কখনো না কখনো শুরুর দিকে নায়ক বা নায়িকাই ভেবেছেন, যে আমি ওটাই হব, নায়ক হব বা নায়িকা হব। আমিও তাই ভেবেছি। তো সেখানে শুরু থেকেই এটা আমি কখনো চাইনি যে আমি শুধু কমেডিয়ান ট্যাগটা নিয়ে সারা জীবন ঘুরবো। আমি অভিনেতা, এটা হতে চাই। যেদিন আমার স্বপ্ন সেদিনই পূরণ হবে, যেদিন সবাই আমাকে এক নামে চিনবে। স্ট্রাগল যেটা বলছো বা ওটা ছেড়ে অন্য কিছু, সেটা কখনোই হয়নি। কিন্তু যে সময় শুরুর দিন ছিল, টাকাটা তো ম্যাটার করে, সেটার জন্য অনেক কিছু করেছি। আমি ইউরেকা বক্সে কাজও করেছি, ঘরে ঘরে ডোর টু ডোর নক করে, একদম পার্ট টাইম জব করেছো? একদম করেছি। এবং তার সাথে আমার ইভিনিং কলেজ চলতো, এবং কম্পিউটার রিপেয়ার করতাম, হার্ডওয়্যারের কাজ করতাম, পাশাপাশি থিয়েটার চলতো, ব্যাকআপ ডান্স চলতো। কিন্তু কোনো সময় ছেড়ে যাবো এটা আমি ভাবিনি, আজও ভাবি না। কাজ দীর্ঘদিন ছিল না, দীর্ঘদিন কাজ ছাড়া বসে থেকেছি, এমনও দিন গেছে, কিন্তু ছেড়ে যাবো কখনো ভাবিনি। বেশ, কোনো একটা অ্যাঙ্কারিংয়ে, কোনো একটা শোতে তুমি বলেছো যে অ্যাঙ্কারের পেমেন্ট সম্বন্ধে মীরদা যে জোকসগুলো বলতো সেগুলো বানানো ছিল না। যে অ্যাঙ্কারিং শোটা তুমি করেছিলে ডান্স বাংলা ডান্সে, সত্যি কি তার পেমেন্ট এমন ছিল? আমার পেমেন্ট যেটা হয় আর কি, মীর আফসার আলীর পেমেন্ট স্ট্রাকচারের সাথে আমার তো মেলার কথা নয়। উনি ইনস্টিটিউট, ওনার প্রমাণ করার আর কিছু নেই, সেটা কখনোই ওই জায়গায় আসবে না। কিন্তু হ্যাঁ, আমি যেখানে কাজ করেছিলাম, আমি প্রথম দিন চেক পেয়ে খুব কষ্ট পেয়েছিলাম। সেটা কোথাও গিয়ে মাঝে মাঝে হয়ে যায়, ঘরের ছেলে হয়ে গেলে সমস্যা হয়ে যায়। একদম বাচ্চা বাচ্চা ছেলেদের ইনস্টাগ্রামের ফলোয়ার থেকে যখন আসতে দেখছো, তারা প্রচুর কাজ করছে, চোখ থেকে জল পড়ে না? খারাপ লাগে। এতটা থিয়েটার করে, মানে থিয়েটারে এত কঠিন পরিশ্রম করে উঠে আসা ছেলে, দেখো খারাপ তো লাগে, সেটা নিয়ে বলবো না। কিন্তু হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার সমেত যখন কেউ আসে, সে যদি নিজেকে প্রমাণ করতে পারে, খুব ভালো লাগে। খারাপটা তখন লাগে যখন দেখি দিনের পর দিন সে নিজেকে প্রমাণ তো করতে পারছেই না, এবং শুধু ভালো দেখতে এবং তার ওই ফলোয়ার রয়েছে বলে অভিনয়টা জেনে করতে হবে, অভিনয়টা জানতে হবে। এমন নয় যে দুম করে মানে কোনো কিছুকেই ছোট করে বলছি না, মানে অভিনয়টা অনেকে বলে না, হ্যাঁ অ্যাক্টিং এর চান্স পান্স হলে দেখো না তোমাদের মনে চান্স হলে আমার ছেলেটাকে একটু, মানে এইটা তো ওরমভাবে হয় না, মানে শিখতে হবেই। এরকম একটা দ্রুত সবকিছু একটা স্পিডে এগোচ্ছে, সেইটা ভালো লাগে না। মীরের পছন্দের তালিকায়, গ্রুমারদের তালিকায় তুমি থাকলে না, এরপর মনে হয়নি যে এরপর কোনোদিন ডাকলেও যাব না?
একটা সময় ছিল যখন আমি শোটা ছেড়ে বেরিয়ে গেছিলাম, সে সময় খুব বিতর্ক হয়। সে সময় আমি আরেকটি চ্যানেলে অন্য একটি শো করছিলাম। সেটা কি ঘটেছিল, কেন ছেড়ে গেছিলাম সেই নিয়ে না হয় ডিটেলে কাউকেই আমি আজ অব্দি বলিনি, সেটা আজও এখানে বললাম না। সেটা কেউই জানে না, সেটা শুধু আমি জানি। আর যারা জানে তারা হয়তো জেনেও না জানার ভান করে। ওই মুহূর্তে আমি যে সময় আমার খুব খারাপ লাগা নিয়ে শোটা ছেড়ে গেছিলাম, সেই সময় অনেক কথা শুনতে হয়, অনেক আমার কষ্ট হয়েছিল, কিন্তু কোনোদিনই অপমান আমার সহ্য নয়। মানে হয় না যে বাড়ির ছোট ছেলেকে বাবা খুবই ভালোবাসে, সামনে দেখায় না, সে একটা ডানপিটেপনা করলো, বাবা হয়তো তাকে মারলো বা সে বাড়ি ছেড়ে চলেও গেল, 5 বছর পর সে ফিরে এলে কিন্তু বাবা কেঁদে বুকে জড়িয়েই ধরবে। সেটাই মীর আফসার আলী। তো আমি ওটা ক্যামেরার সামনে নয়, হ্যাঁ হ্যাঁ, মানে শুধু জড়িয়ে ধরাটা ক্যামেরার সামনে নয় না। মির্দা অলওয়েজ প্রেফার করে এবং আমাকে অনেক জায়গায় রেফারও করেছেন যে, এবং শোতে আসার পর ওই মানুষটা কেঁদে ফেলেছিলেন। আমি যখন ব্যাক করে পারফর্ম করেছিলাম, কেঁদে জড়িয়ে ধরেছিলেন অন শট, আমি সামনে থেকে দেখতে পাচ্ছিলাম চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। তো মির্দার পছন্দের তালিকা আমি ছিলাম না, এটা কখনোই বলবো না। ওই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে গেলে বা ছোট ছেলের ওপর রাগ বাবার হবেই। তো সেখানে ছোট ছেলে হয়তো পরে ভুল বুঝতে পেরে হয়তো এলো, না আমার হয়তো অতটা রাগ দেখানো উচিত ছিল না। তো আমি ফিরে এসেছিলাম, বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে, কাজ চলছিল, এই আর কি। একটা সময় তো অ্যাঙ্কারিং না হলে সার্ভাইভই করতে পারতে না, স্বীকার করো। হ্যাঁ, ওই বাংলা ডান্সে অ্যাঙ্কারিংয়ের সুযোগ পাওয়ার আগে আমি বহুদিন কাজ ছাড়া বসেছিলাম। তোমার ওই আগের প্রশ্নটা ছিল না যে এখানে কিছু হচ্ছে না, এবার কি তাহলে অন্য কিছু কাজ করতে হবে? এই প্রশ্নটা তোমার এক সতীর্থই আমাকে করেছিলেন, নামটা আমি বলবো না সবার সামনে। তোমার এক সতীর্থই আমাকে বলেছিলেন, জয় কোনো কাজ হবে? আসলে কি হয়, এরকম পরিস্থিতি অনেকের লাইফেই আসে। আমাদের অনেক অভিনেতা অভিনেত্রীরা না সাকসেস পাওয়ার পর একটা লাইফস্টাইল মেনটেন করতে এমন ঢুকে যান, যেখানে গিয়ে তাদের ওই কাজ না থাকার সময়টাতে তাদের ফ্রাস্ট্রেশন বাড়ে। কেউ হয়তো ইন্ডাস্ট্রি ছেড়ে চলেই যান ঘেন্নাতে, যে কেউ কাজ দিচ্ছে না। আরে কেউ কাজ দিচ্ছে না মানে এই নয় যে কাজ নেই, আমি অপেক্ষা করতে পারবো না। এমন একটা সুযোগ পাওয়ার জন্য আমি যখন অপেক্ষা করতে পেরেছি, যেটা আমাকে পরিচিতি দিয়েছে, তাহলে যে সময় কাজ নেই, সামান্য 1-2 বছর কোনো ব্যাপারই নয়, এই বিশ্বাসটা ছিল। আর সব থেকে বেশি করে পেরেছি পরিবারের জন্য। আমার বাবা মা কখনো আমাকে ওই প্রেশারটাই দেননি যে এবার কিছু একটা কর, বাড়িতে তো চাল নেই, দীর্ঘদিন না থাকলেও বলেননি। আমি হয়তো বুঝতে পারছি বাড়িতে হয়তো খুব টান, বাবার কাজের জায়গায় হয়তো খুব সংকট, চাকরিটা হয়তো কিছুদিন পর থাকবেও না, কিন্তু তারা একবারও আমাকে আমার স্বপ্ন ছেড়ে যেতে বলেননি। কারণ আমার বাবার স্বপ্ন ছিল ফুটবলার হওয়া, তার বাড়িতে পারিবারিক চাপের জন্য তার হয়ে ওঠা হয়নি। তাকে সংসার সামলানোর জন্য দীর্ঘ 30-35 বছর ধরে অপছন্দের কাজ করে যেতে হয়েছে। সেই জন্য সে চায়নি তার ছেলে সে তার স্বপ্ন ছেড়ে দিয়ে এই স্ট্রাগলে ঢুকে গিয়ে অন্য কিছু একটা করুক এবং হারিয়ে যাক। ইচ্ছে মতোতে তুমি কাজ করছো। একদম। সৌরভ বালোধি শুধুমাত্র বিজেপি করার অপরাধে কাউকে তার দল থেকে বাদ দিয়ে দিচ্ছেন, সেই দলে তুমি আছো, কেমন লাগে? দেখো, আমিও না মঞ্চে আমাদের একটি নাটক হয় ঘুম নেই, সেখানে অন স্টেজ কাস্তে হাতুড়ি তুলি। একজনের হাতে থাকে কাস্তে, আমার হাতে থাকে হাতুড়ি, দুজনে মার্চ করি, একটা কাস্তে হাতুড়ি ওই ফর্ম করে এবং দর্শকের হাততালিতে ফেটে পড়ে ওই সিনটার জন্য। সেটা ওদের পোস্টারে ইউজ হয়। সেখানে এমন, তার মানে এই নয় যে আমি সিপিএম করি না, মানেই নেই। হ্যাঁ, আমি কিন্তু অভিনেতা, অভিনয় করি। এবার সৌরভ পালোধির প্রসঙ্গে যদি আসি, সেখানে তো সৌরভ পালোধি ওই মানুষদের মধ্যে পড়ে না যে কিনা আড়ালে আবডালে সিপিএম, সুযোগ বুঝে সিপিএম, হঠাৎ সিপিএম, তাদের মধ্যে সে পড়ে না। সে কিন্তু সরাসরি বুক ফুলিয়ে বলে হ্যাঁ আমি সিপিএম করি। যে মানুষটি ওই মুহূর্তে হঠাৎ হ্যাঁ কৌশিক হঠাৎ করে রাতারাতি বিজেপি জয়েন করেছিল এবং সেখানে সবাই একটু ধাক্কাই খেয়েছিলাম। আমাকে ব্যক্তিগতভাবে যখন প্রশ্নটা করলে, তাই আমি বলবো যে ওই বিজেপি জয়েন করেছে বলে ওকে বাদ দেওয়া, এটা আমারও ভালো লাগেনি। কিন্তু ওই মুহূর্তে আমিও শকড হয়েছিলাম এবং আমারও মনে হয়েছিল যে, কারণ ও তো স্টেজে কাস্তে হাতুড়িটা তুলবে, ও আখলাখ বলে চরিত্রটা করতো, ওর হাতে থাকতো কাস্তে, আমি করি সোনা নামের চরিত্র, যার হাতে থাকে হাতুড়ি। তো কৌশিক আর আমি অন স্টেজ ওই কাস্তে হাতুড়ি তুলবো, এদিকে আমি করি বিজেপি, এটা কোথাও গিয়ে ওরই সমস্যা হবে। কোথাও গিয়ে সৌরভ পালোধি ওকে বাদ দিয়ে ওকে হেল্পই করেছে যে ওকে ওই দ্বন্দ্বে পড়তে হবে না, ওকে আবার ওই প্রবলেমে ফেস করতে হবে না। মানে
তুমি ইন্ডাস্ট্রিতে থেকে যাবে কেন? তুমি বেশ মানে প্যাকাল মাছের মতো বেরিয়ে যেতে পারো। বেরোতে হয় মাঝে মাঝে। ঠিক আছে, আমি তাহলে তুলনামূলক একটা আলোচনায় আসি। সৌরভের সাথে ইচ্ছে মতো তো কাজ করছোই, একদম। দেবেশদার তুগলক করেছো। দেবেশদার তুগলকের মধ্যে যেটা রনিদাও বলেছেন যে তুগলক নাটকটাতে স্পেশালি মানে রিহার্সালটাতে থেকেই একটা স্পেশালিটি ছিল, একটু বলো এক্সপিরিয়েন্সটা। এইটা না মানে প্রথম দিন রনিদা মানে স্ক্রিপ্ট রিডিং হচ্ছে যখন, সবার হাতে ওই গিরিশ কার্নাডের লেখা তুগলক বাংলা অনুবাদে, পরতে পরতে কিভাবে তুগলক হয়ে উঠলেন উনি দিনের পর দিন রিহার্সাল দিতে দিতে, সেইটা পুরো চোখের সামনে দেখার, এটা আমাকে এত শিক্ষা দিয়েছে, এত কিছু শিখেছি, সেটা আমি সবসময় মনে রাখি এবং নিজের যে কোনো কাজে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। মানে এটা আমার কাছে এত বড় একটা লেসন, ওই প্রসেসটা, ওই রিহার্সালের প্রসেসটা। শুধু শো করেছি বা বাহবা পেয়েছি বা শো হিট হয়েছে, মানে হাউসফুল গেছে, সেসব পরে ওই যে ফাইনাল শোয়ের আগে রিহার্সাল, প্রথম দিন স্ক্রিপ্ট রিডিং থেকে ওই স্টেজ রিহার্সাল অবধি, ফাইনাল রিহার্সাল অবধি, এই যে জার্নিটা, এইটা আমাকে অনেক কিছু দিয়েছে। ভিকি, এবার আসছি রনিদার সাথে তোমার মনে রাখার মতো একটা কাজের ক্ষেত্রে, হরিপদ হরিবোল। তো আমার প্রশ্নটা হচ্ছে, কোন বৌদিকে দেখে প্রথমবার পায়ে ডাম্বেল পড়েছে? এটা খুবই ভাইরাল হয়ে গেছিল, মানে হয়ে গেছে। ইনফ্যাক্ট এইটা সিনেমা হলে রিলিজ করার পর যত না দেখেছে মানুষ, ইউটিউবে। তো না, তুমি কিন্তু প্রথমেই কেটে চলে যাচ্ছ, তুমি সিনেমাটার দিকে চলে যাচ্ছ। আচ্ছা, আগে বলো কোন বৌদিকে দেখে প্রথম পায়ে ডাম্বেল পড়েছে? হ্যাঁ মানে অনেকের অনেক কিছু পরে, আমার পায়ে ডাম্বেল পড়েছে, এতে ক্ষতি মানে ক্ষতির কিছু নেই। এবারে এখানে আমার বাবার চরিত্রে ছিল রজত দত্ত, রনিদা, আমারও একই বৌদিকে দেখে পায়ে ডাম্বেল পড়েছে। বাবারও তাই। এবং সেই বৌদি, আমার ক্ষমতা নেই রনিদাকে এই প্রশ্নটা করার। না ঠিকই বলো হরিপদ হরিবোল নিয়ে, মানে এইটা এতটা ভাইরাল হয়েছিল, মানে এটা আজও আমাকে যেখানেই যাই সেখানে শুনতে হয় যে ওই তোমার ডাম্বেল বড়টা দেখেছিলাম, এই আঁচল পড়ে গেল তোমার ডাম্বেল। মানে আমি মানে সে ওটা ঠিক আছে, প্রশংসা করছে না আমাকে, কি ওকে। এরপর তো এর থেকে ভয়ঙ্কর সিং দেখে শ্বশুর বাড়িতে আরো বড় কথা হয়েছিল। সেটা ওয়েব সিরিজ, সেখানে বিয়ের পর আমার শালা আর কি আমাকে ডেকে, শোনো শোনো তোমার সাথে কথা আছে। আমি কি কথা আছে? বলছে তুমি যে ওইগুলো করলে ওরকম, মানে এগুলো মানে কি মানে ইয়ে, মানে ঠিক আছে মানে তুমি কি সবে বিয়ে করেছি, দাঁড়াও। ওয়েব সিরিজের কথাই যখন উঠলো, তুমি তো ঠিক মানে কমেডি নয়, মানে সিরিয়াস অভিনয়টা করবে বলেই এসেছিল, এবং ওয়েব সিরিজের ক্ষেত্রে আমার না ভিলেন হতে খুব ভালো লাগে, মানে এই নেগেটিভ ক্যারেক্টার আমার ভীষণ টানে। আমার শাহরুখ খানের মতো। এক্স্যাক্টলি, তুমি আমার মুখের কথা কেড়ে নিলে। জাস্ট বলতে যাচ্ছিলাম, ছোটবেলায় ডার সিনেমায় আঞ্জাম, বাজিগার, এখানে শাহরুখ খানকে দেখার পর মানে এটা ভীষণ টানে, কিন্তু সুযোগ পেয়ে ওটা হয়নি সেই সময়। কিন্তু অনেকেই আর কি ওটা গুলিয়ে ফেলে, যেহেতু কমেডি শো থেকে বিলং করি। মানে আমি যখনই কাজ চাইতাম, আমাকে জাস্ট বলা হতো, না তোমার মতো কিছু নেই, তোমার মতো কিছু থাকলে জানাচ্ছি। এইটা নিয়ে আমি, তোমার মতোটা নিয়ে সমস্যা ছিল, খুব সমস্যা ছিল। সুযোগ পেলে তো করব, তাই না? এমনও নয় যে আমি বাকিদেরকে খুব দোষ দিয়ে বসে আছি, না আমাকে সুযোগ দেয় না, তা নয়। হয়তো বা ওই রোলটা ওই মুহূর্তে তার প্রাপ্য ছিল, সে করেছে। আমার এই মুহূর্তে বা ওটা আমার জন্য ছিল না, আমি পাইনি, করিনি। কিন্তু একদিন না একদিন আমি পাবোই, আমি প্রমাণ করবোই। এই যেতে লড়াই চলবে, লড়াই থামবে না। ঠিক। আমার পরের প্রশ্নটা যেটা থাকবে, তোমার মিমিক্রির মধ্যে খুব বড় করে এসেছেন বোম্বাদা। হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রোশানলে পড়নি কখনো? না, ওনার সামনে যখন পারফর্ম করেছিলাম, ওই উনি একটু, ওটা বকার অভিনয় ছিল, মিথ্যে কথা না, কিন্তু উনি অনেকক্ষণ বকেছিলেন। কিন্তু বকেছিলেন, হ্যাঁ, কিরম করে বকেছিলেন? এইটা যেটা তোমরা করছো সেটা কিন্তু এটা ঠিক নয়। মানে একজন সিনিয়রকে ডেকে এইভাবে মানে এটা অপমান করা, মানে মির্দায়িত বাদ থেকে বলছে তুমি দাঁড়াও আমি দেখি। তুই কি দেখবি? তুই তো এতদিন করছিলি, কিছু বলিনি, এই বাচ্চা ছেলেগুলোকে ডেকে করাচ্ছিস, এইটা আমি সহ্য করবো না, চললাম। এ উঠে বেরিয়ে যেতে চাচ্ছে, কিন্তু সেটা পুরোটাই স্ক্রিপ্টেড না। স্ক্রিপ্টেড নয়, ওটা ওই মুহূর্তে বোম্বাদা ওই মুহূর্তেই করেছিলেন, ওটা কোনো স্ক্রিপ্টেড ছিল না, মানে ওটা নাটক ছিল। কিন্তু আমি তোমাকে এই ঘটনাটা বলার পর শেয়ার করি। তারপর বোম্বাদার ইন্ডাস্ট্রিতে 30 বছর
পূর্ণ হয়, সেটার একটা অনুষ্ঠান হয়েছিল, তাকে সবাই ট্রিবিউট দিয়েছিল গোটা আর্টিস্ট ফোরাম মিলে। তো এটা বোম্বাদাকে আমরা ট্রিবিউট দিচ্ছি, এটা তার 30 বছর, অপরাজিত 30 এই নাম হয়েছিল অনুষ্ঠানটা। এবং হঠাৎ আমার না, আমি রেডি, বোম্বাদা সেজে শোয়ের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছিল শোটা, আমি রেডি। হঠাৎ আমার জানতে ইচ্ছে হলো যে এখানে আমি এলাম কিভাবে, মানে শোটা। আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে আমাকে মানে তোমাকে তো দাদা রেফার করেছে বোম্বাদা নিজে? হ্যাঁ। তো ওইটা শোনার পর না আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম, মানে বোম্বাদা আমাকে রেফার করেছে এটাতে, মানে কি বলে ওই ছেলেটাকে নে, আমারটা ভালো করে। আমি একদম ওনার সেন্টেন্সটা আমাকে বললেন যে আমি অবাক। তো সেদিন প্রমাণ হলো উনি কেন ইন্ডাস্ট্রি। এই পর্বের শেষ প্রশ্ন, মীর আফসার আলী ভার্সেস ঋতুপর্ণ ঘোষ। আমার এটা নিয়ে দুটো প্রশ্ন। এক, তুমি কার পক্ষে? দুই, মীর সুযোগ পেলে যে কোনো কিছু করতে পারেন, না হলে আবার মির্চিতে ফিরে যেতেন না টেনিদা করতে। আমি যেটা বলতে চাইছি যে মির্দা যেটা করেছিলেন সমর্থন করি এই কারণে, কারণ মির্দা অপমান করার জন্য কখনো মিমিক্রি করেননি। মির্দার কাছে অমিতাভ বচ্চনও যা, ঋতুপর্ণ ঘোষও ওই মুহূর্তে মিমিক্রি করার সময়, ওই মুহূর্তে যখন উনি জেস্টার ধরে পুরো সেজে, একদম ওরকম সেজেও এক সময়, আমরা তো অমিতাভ বচ্চন সাজছি, কোনো সমস্যা হচ্ছে না, ঋতুপর্ণ ঘোষ সাজলে সমস্যাটা কোথায়? বলছি আমি কোথায় পার্থক্যটা, আমি কোথায় বলছি। ঋতুপর্ণ ঘোষের যে যুক্তিটা ছিল যে যখন ঋতুপর্ণ ঘোষের যে বিষয়টাকে নকল করা হচ্ছে সেরকম মানুষ অনেক অনেক থাকতে পারেন, তাদের প্রত্যেককে অপমান করা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের ওই নকলটার মাধ্যমে। প্রমোশন করা হচ্ছে, অপমান কোথায় হচ্ছে? তাদেরকে তো আজকে আমি বলি, একটি পরিবারে যখন কোনো তার বাড়ির ছেলে সমকামী হয়, তার বাড়ির লোক যখন খুব সেটাকে মেনে নিতে অসুবিধা হয় তাদের, তারা খুবই রিয়্যাক্ট করেন সেই সন্তানের উপর, ডিরেক্ট তাকে একঘরে করে দেন। সেইগুলো নিয়ে প্রতিবাদ বেশি হওয়া উচিত নাকি তাকে কেউ রিপ্রেজেন্ট করছে তার মতো করে জেস্টার করছে, এটা একদম অমিতাভ বচ্চন এই করেন, উনি হয়তো এইটা করছেন, আর কোনো পার্থক্য নেই মিমিক্রি করার সময় ওই মুহূর্তটুকু। ওটা ইনসাল্ট আমার মনে হয় না। তাহলে তো আমি সবাইকে ইনসাল্ট করছি, অশোক কুমারকে ইনসাল্ট করছি, ওনার গলাকে ভেঙাচ্ছি, ওনার গলার অসুবিধা থাকতে পারে, আমি তাকে ভেঙিয়ে দিলাম, এটা তো অপমান। তো উনি তো দীর্ঘদিন ধরে, মানে ওনার পরিবারের লোক এসে বলতে পারতেন না যে আমার দাদার এটা সমস্যা। দেবের নকল করতে পারো না, বোধহয় সম্ভব না নাকি? না, দেখো ওটা একটা সময় করতাম, পরের দিকে মনে হয়েছে যে ওটা দেবদা কথায় কথায় খুব কে এটা বলে, কে, আমি এটাই বলতে চাইছি, কে তোমাদের মধ্যে সব থেকে যেটা দেখে আমার ভালো লাগছে, কে তোমরা এই মুভিটা দেখতে এসেছো, সুপারহিট হয়ে গেছে। এই যে মানে যেটা নিয়ে খুব ট্রোল হয়েছে যে দিনের পর দিন উচ্চারণের সমস্যা নিয়ে দেবদাকে ট্রোল করা হয়েছে, সেটাকে নিয়ে যেহেতু মিমিক্রি করা কাজ, আমি জানি দেবদার এটাতে নিজের কোনো সমস্যা নেই, আমি বলছি তো সেটাই, আমি কাজ করেছি না একদম বাংলা ডান্সে, আমি স্ক্রিপ্ট করেছি, দেবদাও সেটা জানে, যে কারণে এই মানুষটার ডেডিকেশন দেখার মতো, সে জানে যে সে ডাবিং এ সব থেকে বেশি সময় দেয় এটার জন্য। আজকে সে প্রমাণ করে দিয়েছে যে তাহলে তো যে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার উচ্চারণ করে সে সুপারস্টার হতো। হ্যাঁ, যারা হেটার্সরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ওই মিম বানিয়ে ছাড়ছে, সেইগুলো একটা সময়ের পর তো মনেই হয়, কিন্তু সেই কিন্তু টিকিট কেটে গার্লফ্রেন্ডকে নিয়ে তার পাগলু দেখেছে, হ্যাঁ, হাউসফুল করেছে তারাই। আমাকে অম্বরীশ দা সম্ভবত বলে গেলেন যে পাগলু যখন হিট করছে তখন উনি বুঝে যাচ্ছেন আর পাগলু চলবে না, নিজেকে ভাঙছেন। তো অনেক অনেক এগিয়ে দেবদাকে নিয়ে মজা করতে পারি ওইটুকু পোর্শন নিয়ে, বাকি না দেখার মতো। মানে আরেকটা প্রসঙ্গ মাথায় এলো, মিঠুন চক্রবর্তীর সঙ্গে একবার কাজ করার সুযোগ হয়েছিল, প্রথমবার তার সামনে পারফর্ম করব, কিচ্ছু জানি না, পা কাঁপা রিঅ্যাক্ট করবেন, হ্যাঁ পা কাঁপছে। এবার একটা ব্রেকে উনি বাইরে এসেছিলেন, সারাক্ষণ স্টুডিওতে কার ভালো লাগে, একটু বাইরে ব্রেকে এসেছেন, হঠাৎ আমাকে দেখতে পেয়েছেন, আমি তার আগে একটা সিকোয়েন্স করে বেরিয়েছি, আমাকে ডাকছেন, এদিকে আয়, কি আমাকে, আমি গেলাম, খুব ভয় ভয় গেলাম, এরপর তোর কখন এন্ট্রি? আলাম স্যার জানি না, শুভঙ্কর দা যখন বলবেন এরপর, তখন আমি, শুভঙ্কর চট্টোপাধ্যায় আমাদের যে ডিরেক্টর, তো তখন শোন, এরপর যখন তুই আসবি আমি এরকম ভাবে তোর কলারটা চেপে ধরবো, ঠিক আছে, জমে যাবে, চল চল।
আমি না বুঝতে পারলাম না এটা কি, মানে ওনার কি দরকার আমাকে এরকম কলার টেনে ধরবেন, এটা বলার কিছু। আমি স্টেজে যখন ওই সিকোয়েন্সটা হচ্ছে উনি উঠে এলেন, এসে ঠিক যেভাবে ওখানে কলারটা ধরেছিলেন ততটাই পেস দিয়ে ততটাই জোর দিয়ে কলারটা ধরলেন, আমার হাঁটু কাঁপলো না। আমি তখন ফিল করলাম উনি আমাকে ইজি করে দেওয়ার জন্য দিলেন। হ্যাঁ, কারণ উনি তো জানেন যে মিঠুন চক্রবর্তীর সামনে এলে তোর পাটা কাঁপবে, এইটাই মিঠুন চক্রবর্তী, মানে এটাই সিনিয়রদের এরকমই হওয়া। এই জন্যই তুমি যে শব্দটা বললে এটাই, এই জন্যই তিনি মিঠুন চক্রবর্তী। এবার আমাদের রাউন্ডটার নাম হচ্ছে ক্লোজ আপ, অর্থাৎ পার্সোনাল। পার্সোনাল ব্যাপারে আমি কিছু বলবো না। না, বলতেই হবে। বলছি প্রিয়াঙ্কার ভিডিওগুলো কি লুকিয়ে লুকিয়ে দেখো নাকি সামনেই দেখো? এটা আমার বউ আমাকে ভিডিওগুলো চালিয়ে চালিয়ে র‍্যাগ দেয় যে দেখো কোথায়। তো মানে আমাকে বাধ্য হয়ে তখন দেখতে হয় আর কি। মানে আমার কোনো ইন্টেনশন নেই দেখার, যে চ্যাপ্টার আপনারা শুনেছেন, আমি না শুনি আপনারা শুনেছেন, ওর ইন্টেনশন নেই কিন্তু। আর প্রিয়াঙ্কা তুমি শোনো না, শুনবে না নাকি? শুনবেই তো, দর্শক তোমার শুনতেই পারে, তোমার হ্যাঁ দর্শকরা শুনতেই পারে, দেখতেই পারে। পরেরটা এত মজার নয়। এটা মজার ছিল আগেরটা? এটা মজার ছিল না, কি প্রেসার যাই ফাইন করো। পরেরটা এত মজার নয় আমি জানি, কারণ সেই স্টিচটা আমি দেখেছি। আচ্ছা, শুটিং করতে গিয়ে মাথা ফেটে গেল, যতক্ষণ না শটটা শেষ হলো কেউ ফিরেও তাকালো না মাথা ফেটে গেছে। কেমন ছিল অভিজ্ঞতাটা? মাথায় যখন 4টে সেলাই পড়ে আমাকে এখানকার চুল পুরো চেঁচে দিতে হয়েছে, কেটে দিতে হয়, ঠিক জাতিস্বরে বোম বাঁধাচ্ছে এরকম। আমার আয়নায় তখন দেখে মনে হচ্ছিল আমি জাতিস্বর। ফাইন, তো তখন আয়নার দিকে তাকাতে পারছিলাম না আমি। মাথার অর্ধেক চুল আছে অর্ধেক নেই, এখানে সেলাই ব্যান্ডেজ। আমি ফ্রাস্ট্রেশনে বাড়িতে ট্রিমার দিয়ে সব চুল উড়িয়ে দিলাম। টোপর পরা, হ্যাঁ সেই শটটা তো আমি সেলাই করার আগে টোপর পরিয়ে দিতে হয়েছে, তবে আমাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাওয়া হয়েছে। সেটার প্রতিবাদ কোনো অভিনেতা করেনি, পরে শোনার পরেও করেনি। তারা না হয় ওই মুহূর্তে ছিল না, পরে শোনার পরেও করেনি। কিন্তু আমি জানি আমার এই জন্য রেসপেক্ট টেকনিশিয়ানদের ওপর সব থেকে বেশি, কারণ টেকনিশিয়ানদের দেখেছি আমি, তাদের মেম্বারদের কারোর যদি একটা আঁচ পড়ে আগে ট্রিটমেন্ট হবে, তারপর কাজ হবে, সবাই কাজ ছেড়েই বন্ধ। এক্স্যাক্টলি, এই ইউনিটিটা আমাদের অ্যাক্টরদের নেই। কাজে নেবে না তো, তারপর ওর হয়ে যদি কথা বলি আমাকে যদি বাদ দিয়ে দেয় মুশকিলে পড়ে যাব। আমি অভিনয় পারি তাও মুশকিলে পড়ে যাব। হ্যাঁ, তো সেটা আমার নেই। আমি আমার সাথে ঘটেছে বলেই হয়তো আমি এটা আজকে বলছি। আমার সাথে না ঘটলে হয়তো আমিও তাদেরই দলে চুপচাপই থাকতাম কিছুদিন, বা সামনে ঘটার পর হয়তো বুঝতে পারতাম আমি কীরকম। আর কারোর সাথে যদি ঘটে আমার সামনে, সেদিন আমি বুঝতে পারবো আমি আমার কতটা শির দ্বারায় জোর আছে না আছে, বা আমি কতটা কাজ বাঁচানোর জন্য পিছিয়ে গেলাম। এটা তিক্ত অভিজ্ঞতা। ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে ঠিক কি কি করতে হয়? শুধু অভিনয়ের কথা যদি বলো, ইন্ডাস্ট্রি তো সবকিছু নিয়ে, অনেক কিছু নিয়ে, মেকআপ। আমি অভিনয় ইন্ডাস্ট্রির কথাই বলছি। অভিনয় জানতে হবে। আর কি কি করতে হয়? আর অনেক কিছু করতে হয়, সেগুলো হচ্ছে এখন যেটা দাঁড়িয়েছে, একটা সময় হয়তো ছিল জানি না, খুব কন্ট্যাক্টস, রেফারেন্স, পিয়ার। হ্যাঁ, ওই পিয়ার যেটাকে বলে। আমাদের এখানে না দুর্ভাগ্য, আমার খুব খারাপ লাগে, আমি যার কাছেই কাজ চাই আমি পরিষ্কার বলি যে তাহলে তুমি অডিশন নাও, বা আপনি অডিশন দিন, তাহলে আপনি অডিশন নিলে জানাবেন প্লিজ, আমি অডিশন দিতে চাই। আমি বারবারই কখনোই বলি না যে আমাকে তাহলে কাজ দিন না, আমাকে কাজ দিন, আমাকে একটু চান্স দিন, বা একটু, অর্থাৎ আমি নিজেকে প্রমাণ করেই আসবো। হ্যাঁ, আমি না পারলে নেবেন না। আমি তো বাড়িতে থেকেছি অনেকদিন, কাজ ছাড়া বসেছি, আরো 6 মাস না হয় বসবো, আপনি কাজে নেবেন না, কিন্তু আমি পারলে নেবেন। তো পারি কি পারি না দেখুন, অডিশনটাই হয় না আমাদের ইন্ডাস্ট্রিতে, অডিশনটাই হয় না। হিরো হিরোইন বলো বা স্ট্রং ক্যারেক্টার, পার্শ্ব চরিত্র, যেগুলো কিনা খুব ভ্যালুয়েবল, মানে আমরা তো পার্শ্ব চরিত্র অনুপ কুমারকেও করতে দেখেছি, যেখানে কিনা একটা সিনেমায় উনি না থাকলে হয়তো ওই সিনগুলো হতোই না। পরেশ রাওয়াল, হ্যাঁ পরেশ রাওয়াল, মানে এরকম অনেক অনেক নাম, সেই নামটার লিস্ট, উৎপল দত্ত, তুলসী চক্রবর্তী, কত নেবে, মানে এই সেই নামটা, নামের লিস্টটা না হিরো হিরোইনদের থেকে অনেক বড়। আমি ওটার কথা বলছি না, মানে আমার বক্তব্য হচ্ছে যে রেফারেন্সে নাও, আমার কি দায় এসে গেছে, তুমি কাকে নেবে না নেবে সেই ডিসিশন তো আমি নেবো না, কিন্তু তুমি অডিশন কেন নাও না? ভিকি, আজকে আমাদের শেষ রাউন্ড, এবং তারপর শেষ করব তোমাকে দিয়ে। আমাদের শেষ রাউন্ডের নাম প্যাক আপ।
ওকে, আর এখানে আমি মাত্র একটা প্রশ্ন করি এবং একটা প্রশ্নই করব। আগামীকাল সকালে উঠে জানতে পারলে ভিকির আর কোনো প্রয়োজন নেই ইন্ডাস্ট্রিতে, কি করবে? দেখো, প্রয়োজন না তৈরি করতে হয়। নেই যখন, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই নেই। তাহলে কেন প্রয়োজন থাকবে, কি করলে প্রয়োজন থাকবে, আর কি কি জানতে হবে, আর কি কি পারতে হবে, সেইখানে নিজেকে স্ট্রং করার জন্য, আপগ্রেড করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। নেই যখন, আমার ব্যর্থতাতে নেই, এটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু যখন প্রয়োজন নেই, তোমার কোনো কারণ তো আছে যে জন্য প্রয়োজন ফুরিয়ে গেছে, তাহলে প্রয়োজন যাতে থাকে সেটার জন্য তোমাকে খিদে বাড়িয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আর কোনো অপশন নেই, পালানোর কোনো অপশন নেই। ঠিক আছে, চলো তাহলে চাল 1 কেজি 70 টাকা। এবার আমি মুদির দোকান তো খুলতে বসবো না, আমি তো এটাই পারি। প্রবীর বাবু না স্যার, আমি মুদির দোকান চালাই না, বিপ 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 বিপ। আমরা বিপ দিয়ে শেষ করব না, Okay. শেষ করব বুমবাদা যেই গানটা দিয়ে ইন্ডাস্ট্রিতে ওই মিউজিকটাই বুমবাদার এন্ট্রি বলে দেয় মোটামুটি, সেই গানটা তুমি অসাধারণ গাও আমি জানি। আমি স্টেজ শোতে গেলে ওই গানটাতে এন্ট্রি নিই, ওই গানটা গাওয়ার সুযোগ পেলে ব্যান্ড থাকলে গেয়ে দিই। এবং ইনফ্যাক্ট আমি লোকাল ট্রেনে একবার গানটা গেয়েছিলাম। একদম, যারা আমাদের কণ্ঠশিল্পী যারা লোকাল ট্রেনে ক্যারাওকে মেশিন নিয়ে একটা স্পিকার নিয়ে ওঠেন এবং তারা ওই গানটাকে রোজগার করেন, তারা উঠেছেন। হঠাৎ করে আমি নাটকের শো করে ফিরছিলাম, তো তখন ওই দাদা আমাকে চিনতে পেরে হঠাৎ করে একটা বোম বাদা, একটা বোম, মাইকটা এগিয়ে দিয়ে একটা ওনার মতো একটা গলা করে কিছু বলে দাও না গুরু তুমি। বললাম না না, এটা আপনার কাজ, আপনি করছেন, আপনি করুন। আমি চুপচাপ বলি, মানে আমি তো জানি ট্রেনের মধ্যে এখন আমি উঠে মিমিক্রি করবো, মারবো একদিন ব্যথা, মানে লোক মুশকিল, এটা হয় না। তো হঠাৎ করে উনি বুদ্ধি এঁটে অমর সঙ্গীত ক্যারাওকে চালিয়ে দিয়ে মাইকটা এগিয়ে দিলেন। আমি দেখলাম একে তো এবার আর ফেরত দেওয়া যাবে না। এবং অদ্ভুতভাবে আমার একটা লোভও হলো, মাইক দিয়েছে, গাইতে হবে, মাইক এসেছে, আমাকে একটা পারফর্ম করতে হবে এবং ওই গানটা পছন্দের। আমি হঠাৎ করে উঠেও পড়লাম, গেয়েও দিলাম, আমি জানি না কেন করলাম। এবং অনেকে ভিডিও করেছিল সেটা, এবং হিউজ ভিউ হয়েছে। এবং আমি তোমাকে বলি, ওনারা যখন গান গেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলেন যে ভালো লাগলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, ওই দিন 10 টাকা ছেড়ে দাও, 5 টাকার কয়েন ছেড়ে দাও, 50 টাকা 200 টাকার নোটও বেরোতে দেখেছি পকেট থেকে। আমি গাইছি, গোটা ট্রেনের বগি 100 টাকা 50 টাকা এরকম দিচ্ছেন। পরে আমার রিয়েলাইজেশন হলো, আমি তাহলে প্যাকআপের পর ভাবতে হবে না কি করবে, না আমি কি করবে ভাবতে হবে না। হ্যাঁ, একদমই ভাবতে হবে না, অনেক পথ আছে। তো আমি ওর থেকে 10 টাকার নোটটা নিয়েছিলাম, একটা 10 টাকা আমার কাছে রাখবো, আমিও পারফর্ম করলাম, তো ওটা আমি রেখেছিলাম, ওটা আজও আছে। এখানে ক্যারাওকে নেই, কিন্তু শোনাতে হবে এবং সেটা দিয়ে আমি শেষ করবো। ওকে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। সিটি সিনেমা এবং দর্শক, অমর সঙ্গী, টলিউডের বিভিন্ন দিকের খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।